কুমিল্লা নোয়াখালীতে বন্যার অবনতি, ফেনীতে পানিবন্দী লাখো মানুষ। কুমিল্লায় ত্রাণের জন্য হাহাকার, এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে, বলেছেন মির্জা ফখরুল। লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন, রাজনৈতিক অপকৌশলে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, বললেন আইন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। কিছুটা উন্নতি হয়েছে ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পরিস্থিতি। ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসীদের চাপ। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ। খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনও পানির নিচে। দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে নতুন করে আর কারো জায়গা হচ্ছে না। বাধ্য হয়েই অনেকে নৌকায় দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে এখনও তলিয়ে আছে ঘরবাড়ি। অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। ৬টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালেই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। ফেনী সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখনও বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কিছুটা উন্নতির দিকে রাঙ্গামাটির ২ উপজেলার পরিস্থিতি, তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ ৪ উপজেলা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মৌলভীবাজারেও কমতে শুরু করেছে বানের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। শুধু জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। একটা বছর কিস্তি চলে এক গোটা বানাইছিলাম, বন্যার পানি সব নিয়েছে কি এই দেখুন খেত গেছে, এই যে মাটি উঠে একবারে খুঁজে আনিছে কি বন্যার পানি। একটা নি বাঙ্গা ২-৩ বার বাঙ্গা দিছে, দেওয়ার পরে আমরা অশান্তির উপরে আছি। আমরা কালি লাগে হইতাছি না, আমরা বসিন্দে লাগে হইতাছি বেশি। আমরা ভাই বন্যার পানি আমরা বাড়িঘর বাঙ্গা নিয়ে এখনো ভাই আমরা পানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ তৎপরতা খুবই কম। দর্শক, সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নোয়াখালী সদর উপজেলার ২ নং দাঁতপুর ইউনিয়নে। আমার পেছনের যে সড়কটি রয়েছে, এই সড়কটি নোয়াখালীর আরেকটি উপজেলা বেগমগঞ্জের দিকে গিয়েছে। এই এলাকার বন্যা পরিস্থিতির বিষয়টি যদি বলতে যাই, আসলে গত ৩ সপ্তাহ যাবৎ বন্যার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কিন্তু উন্নতি ঘটেনি। গতকালকে সারাদিন বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়াতে পানি কিছুটা কমলেও রাত থেকে আবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়াতে আবার পানি বেড়েছে। গত ২৫শে আগস্ট থেকে পানির উচ্চতা বাড়ার ফলে প্রায় ৯০% মানুষের ঘরে পানি উঠে গেছে এবং তারা খুব কষ্টে জীবন অতিবাহিত করছে, যেটা আমরা এলাকা ঘুরে ঘুরে দেখেছি এবং জানতে পেরেছি। বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়
কেন্দ্রে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে বা মাদ্রাসা রয়েছে, সেই প্রাইমারি স্কুল এবং মাদ্রাসাগুলোতে গিয়ে তারা অবস্থান নিয়েছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে খুবই মানবতর জীবন যাপন তারা করতেছে। খুবই খারাপ পরিস্থিতি, বন্যার পরিস্থিতি কিন্তু খুব বেশি উন্নতি ঘটছে না। এই আমার পিছনে যে সড়কটি, এই সড়কটি হচ্ছে যে প্রায় আধা কিলোমিটার গেলে লক্ষ্মীপুর সদর, অর্থাৎ নোয়াখালী সদর, বেগমগঞ্জ, লক্ষ্মীপুর সদর, এই কয়েকটি এলাকা আমরা ঘুরেছি। এই কয়েকটি এলাকার বন্যার অবস্থার খুব বেশি উন্নতি নেই, অর্থাৎ ক্রমে অবনতি হচ্ছে। বৃষ্টি হলে অবনতি হচ্ছে, বৃষ্টি না হলে পানি স্থিরতা রয়েছে কিন্তু পানি কমছে না। তো মোটামুটি এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল করার। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢালাও মামলা একেবারে বন্ধের দাবি জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, যার কারণেই বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর 6 দিনের ঘোষিত কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। জামাতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3টি গোয়েন্দা সংস্থা এবং মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামাতে নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি চালানো হয়, আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি স্থাপনায়, এমন ভীতিকর পরিস্থিতিতে 1 আগস্ট জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপায় জামাত শিবিরের ওপর। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের। নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। বুধবার জামায়াত নিযুক্ত আইনজীবী জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। অথচ এসব সংস্থার রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটা আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত, কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি, ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। এই বিবেচনাই এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। শিশির মনির আরও জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নানা প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে 4 বার নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হয়েছে। এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন, এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই, সিদ্ধান্ত থাকতে হবে। কোনো আদালতের কোনো সিদ্ধান্ত নাই, যা কিছু ছিল সুইপিং রিমার্ক, পার্শ্ব মন্তব্য। পার্শ্ব মন্তব্য কোনো রায়ের অংশ নয়, এটি আলোচনা মাত্র। আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি
আইনের কোনো ব্যত্যয় যেন না হয়, আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামাত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জামাত ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার বিবেচনা করেছে এবং যে অভিযোগ ছিল তার প্রমাণ মেলেনি। ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাস ও জঙ্গিবাদী আখ্যা দিতে এবং বিএনপি জামাতকে দমন করতে আওয়ামী লীগ তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা এবং সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগ এজাহার হিসাবে নিয়েছে শাহবাগ থানা। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করেন। অন্য 4 বিচারপতি হলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মোহাম্মদ নুরুজ্জামান ননি। মামলা থেকে জানা গেছে, ক্ষমতা অপব্যবহার করে আইনগত এখতিয়ার বহির্ভূতভাবে অসাংবিধানিকভাবে আদালত অবমাননা আইন 1926 লঙ্ঘন করে কোনো শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে মোহাম্মদ ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন তারা। প্রথমে 2020 সালে 27 সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ড সহ আদালত অবমাননার রুল জারি করেন। তারপর 2020 সালের 12 সেপ্টেম্বর 3 মাস প্র্যাকটিস সাসপেন্ড সহ জরিমানা করা হয়। আইনজীবী বলেন, আদালত অবমাননা হলে আদালত অবমাননা আইন 1926-এর 7 ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, কিন্তু আপিল দ্বারা নয়। এই বিচারপতিরা ক্ষমতা বহির্ভূতভাবে শপথ গ্রহণ করে শুনানির সুযোগ না দিয়ে অন্তর্বর্তী আদেশ দিয়ে প্র্যাকটিস ডিবার্ট করে, যা সংবিধান 11 অনুচ্ছেদের মানবাধিকার লঙ্ঘন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কৌশলপত্র প্রকাশের সুপারিশ করেছে সংস্থাটি। রাজধানীতে টিআইবির কার্যালয়ে নতুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শীর্ষক টিআইবির সংবাদ সম্মেলনে মোট 9টি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এজন্য কতটা সময় লাগবে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করবে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সচেতন না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক। তিনি আরো বলেন, প্রচলিত আইনে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ও অপরাধীদের বিচার সম্ভব, তবে এজন্য কিছুটা সময় লাগতে পারে। ব্যাংক লুটেরারাই বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।